বান্দরবনের নাইক্ষ্যংছড়ি জামছড়ি থেকে শুরু করে সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার পথে এক অদ্ভুত জিনিসের দেখা মিলল। কিছু দূর যেতেই ক্রমেই বাড়তে থাকে লাল পতাকার উপস্থিতি। সীমান্ত সড়কের জামছড়ি থেকে শুরু করে লেম্বুচড়ি পর্যন্ত দীর্ঘ এই পথ জুড়ে 20টিরও বেশি লাল পতাকার দেখা মিলে। এর মধ্যে একটি জায়গায় দাঁড়ানোর পর দেখা যায় সেখানে একই স্থানে 3টি লাল পতাকা। যে স্থানে একই জায়গায় 3টি লাল কাপড় সেটি মূলত বাংলাদেশের অংশে জামছড়ি, আর বিপরীতে মায়ানমার অংশে বলা হয় বান্ডুলা বাজার। এপারে গরু পাঠানোর জন্য এই বান্ডুলা বাজার খুব পরিচিত একটি নাম, কিন্তু সেখানে কিছু কিছু স্থানে শক্ত কাঁটাতার দেখা যায়, আবার কিছু কিছু অংশে দেখা যায় অরক্ষিত। বিষয়টি নিয়ে কথা হয় নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ আলামিনের সাথে। লাল পতাকা ঝোলানোর রহস্য খুলে বলেন তিনি জানান, মিয়ানমার সরকার সীমান্ত সুরক্ষার নামে সীমান্তের প্রায় স্থানে মাইন পুঁতে রেখেছে। চোরা চালানের জন্য লোকজন সীমান্তের পুঁতে রাখা স্থানে গেলেই মাইন বিস্ফোরণের শিকার হয়ে পঙ্গু হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে। তাই সতর্কতার চিহ্ন হিসেবে মাইনের ঝুঁকিপূর্ণ এলাকায় লাল কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরে প্রায় 10 জনের মাইন বিস্ফোরণে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। তো আমরা এটা প্রতিরোধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছি। কিভাবে এসব স্থান চিহ্নিত হলো এমন প্রশ্নে আলামিন জানান, যখনই মাইন বিস্ফোরণ ঘটে তখনই বিজিবির একটি টিম ঘটনাস্থল চিহ্নিত করে লাল কাপড় ঝুলিয়ে দেয়। তখন লোকজন আর এসব পথ ব্যবহারের চেষ্টা করেন না। এতে করে ধীরে ধীরে মাইন বিস্ফোরণের ঘটনাও কমে আসছে। এটা হচ্ছে আমরা বিভিন্ন সময় যখন মাইন বিস্ফোরণে আহত হয়েছে লোকজন, আমরা ওই তদন্তের মাধ্যমে এগুলা শনাক্ত করেছি এবং এই স্থান নির্ধারণের পরে আমরা এই লাল পতাকা স্থাপন করেছি। এখন অনেকটা কমে আসছে। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বিগত 1 মাসে কোনো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং আমরা এটা প্রচার অব্যাহত রাখবো। ইনশাল্লাহ এটা জিরো কোঠা নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে একের পর এক পা হারাচ্ছে বাংলাদেশিরা। গত 8 বছরে মাইন বিস্ফোরণে 50 জন স্থানীয় বাংলাদেশি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, যেখানে চলতি বছরে পা হারিয়েছে 14 জন। জান্তার পুঁতে রাখা মাইনের ক্ষত সীমান্তের ঘরে ঘরে বিরাজ করছে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা ঘুরে ঘুরে মাইনের ক্ষত চিহ্ন তুলে এনেছে পেনোয়া। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারাইলছড়ি এলাকার টকবগে তরুণ নুরুল আফসার, বয়স এখনও 18 পেরোনি তার। এরই মধ্যে মাইন বিস্ফোরণে ডান পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্র্যাচের উপর। সম্প্রতি জারাইলছড়ি বিজিবি ক্যাম্প এলাকায় আফসারের সাথে দেখা হয় এই প্রতিবেদকের। পাহাড়ের চূড়ায় ক্র্যাচের উপর ভর করে হেঁটে হেঁটে বর্ণনা দেন পা হারানোর। 1 বছর আগে কোনো এক ভোরে প্রতিবেশীর সাথে আফসারও গরু আনতে গিয়েছিলেন মিয়ানমার সীমান্তে। জারাইলছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের কাঁটাতারের পাশে যেতেই মাইন বিস্ফোরণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার ডান পা উড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলেন। ক্র্যাচের উপর নির্ভর জীবন বড্ড অচল হয়ে পড়েছে এখন। পরিবারের বড় ছেলে হিসেবে সবার ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে থাকলেও এখন নিজেই চলতে পারেন না পায়ে হেঁটে। মায়ানমারে গরু পাড়াবার জন্য গিয়েছিলাম, ওইখানে মাইন বিস্ফোরণ হয়ে গেছে। যে গরু সদরা নিয়ে গেছে, আমাদেরকে গরু টানার জন্য লেবার হিসেবে নিয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম, আমরা বলৎকর্মের একটা মাইন খেয়ে গেছি। ওইটা আমরা তো ওইখানে পার হয় নাই, শুধু তার কাটার কাছাকাছি গিয়েছিলাম। 15-20 জন মতো গিয়েছিলাম। ওগুলো আনার সময়, সন্ধ্যা আনার সময় তারপর আমরা মাইন খেয়ে গেছি, তারপর নিয়ে গেছে আমাদেরকে। শুধু আফসার নয়, এরকম 18 জন পা হারানো মানুষের সাথে দেখা হয়েছে এই প্রতিবেদকের, যাদের অধিকাংশের বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে। তাদের প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু আনতে গিয়ে জীবন অচল হয়ে যাচ্ছে তাদের, ফলে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। এটার দায়ে ওখানে গেছিলাম যে মানে কিছু বিক্রি করব, কিছু জিনিস বিক্রি করার জন্য গিয়া ওখানে মানে মায়ানমার ওপারে যায় নাই, কিন্তু এই পারে
তো ওখানে গিয়ে আমি ওগুলো মানে এখানে গরু পার করে তো ওদেরকে মানে কি বিক্রি করি, মানে নাস্তা পানি বিক্রি করি আর কি। ওখানে গিয়ে মানে আসার সময় মাইন বিস্ফোরণ হয়ে গেল, মানে আমার পাউটা চলে গেল। ওটা মনে করেন মাইন বিস্ফোরণে আমরা যা গরুর জন্য গিয়েছি, গরু নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণে আহত হয়। কে বলতে তো ওটা তো শিওরলি বলা যাবে না। কাঠবার সংগ্রহ করার জন্য গেছি ওখানে। সীমান্ত আমাদের বাংলাদেশ এই সীমান্ত রুট পার হওয়ার পর হয়তো 10 ফিট গেছি ভিতরে, তখন আমি মাইন্ড ব্লাস্ট হয়েছি। স্বপ্ন ছিল ছেলে বাচ্চাগুলোকে লেখাপড়া করাবো, এরকম একটা। আল্লাহ তৌফিক দিলে এখন তৌফিক নিজেদের রোজগার করা বন্ধ হয়ে গেছে, এখন কি করতে পারি। পাহাড়ি এলাকায় আগের মতো চাষাবাদ হয় না, তারপর নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি না হওয়ায় অধিকাংশ মানুষ বেকার থাকে। এছাড়াও দিনমজুরিতে দৈনিক যে পরিমাণ তাদের আয় হয় সেটা নিয়ে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির দিনে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। ফলে অনেকে সহজেই চোরা কারবারের লোভের ফাঁদে পড়ে যায়। নাইক্ষ্যংছড়ি কম্বনি এলাকার তৈয়বুল্লাহ মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন। তৈয়বুল্লাহ জানান, স্থানীয় কিছু দালাল আছে এলাকায়, তারা ঘরে ঘরে গিয়ে গরু আনতে যাওয়ার প্রলোভন দেখান। পরিবারের আর্থিক অবস্থা এবং দৈনিক আয়ের কথা বিবেচনা করে মৃত্যু ঝুঁকি জেনেও প্রায় সবাই রাজি হয়ে যায়। না, ওরা তো মায়ানমারে গরু কিনছে, তো আমাদেরকে বলছে, আমরা টাকার জন্য গেছিলাম। ও বলছে কি আমাদের গরু আনার জন্য 2000 টাকা দেবো, একটা গরু আনলে 2000 টাকা দেবো। তো আমরাও গেছি লোক পইরা। সীমান্তে শুধু লাল কাপড় ঝুলিয়েই দায়িত্ব শেষ করেনি বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে মাইন দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনী। নাইক্ষ্যংছড়ি 11 বিজিবি সূত্রে জানা গেছে, মাইনের আঘাত নির্মূল করতে গত জানুয়ারি থেকে তারা নানামুখী তৎপরতা শুরু করেছেন। একদিকে সীমান্তে টহল জোরদার এবং লাল কাপড় ঝুলিয়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছেন। অন্যদিকে এলাকায় প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে মাইকিং করা হচ্ছে। এছাড়াও কিছুদিন পর পর মাইনে পা হারানো ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি, যেখানে শুধু আহত ব্যক্তিরা নয়, এলাকার বিভিন্ন স্তরের লোকজনকেও হাজির করেন তারা। সেখানে মাইনে পা হারানোর মানুষগুলোর মাধ্যমে তুলে ধরেন মাইন বিস্ফোরণে একটা মানুষের জীবনে কতটা ভয়াবহতা নেমে আসতে পারে সেটার বাস্তব চিত্র। এসব মতবিনিময় সভায় তাদের আর্থিক সহযোগিতাও করে বিজিবি। এই বছরের জানুয়ারি থেকে আমরা মাইন বিস্ফোরণ প্রতিরোধে বিভিন্ন ধরনের আমরা সচেতনতামূলক কার্যক্রম এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। আমরা বিভিন্ন স্কুলে, সীমান্তবর্তী গ্রামগুলোতে, এলাকাগুলোতে জনসচেতনমূলক কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে নিয়ে বসেছি, লিফলেট বিতরণ করেছি। যারা মাইন বিস্ফোরণে আহত আছে তাদেরকে দিয়ে জনসাধারণকে, বিভিন্ন যুব সমাজকে, মসজিদ মাদ্রাসা ইমামদেরকে নিয়ে বসে সবাইকে, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। মিয়ানমারের সাথে একটা বড় সীমান্ত আমাদের আছে এবং আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত, তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। এলাকার মানুষ যদি এগিয়ে আসে যে আমার এখান থেকে এরকম পাচার হচ্ছে বা এরকম যাচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, বিজিবি হোক, পুলিশ হোক, তাদেরকে যদি জানায় তখন আমাদের এটা কমে আসবে। আমি মনে করি যে এটা আসলে একটা মানে সবাই মিলে যদি কাজ করে, এলাকার জনগণ মিলে কাজ করলে এটার জন্য বন্ধ হয়ে যাবে, যেটা আমরা গত 1 মাসে দেখছি। জানা গেছে, কক্সবাজার, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার একটি বড় সিন্ডিকেট রয়েছে যারা গরু চোরা চালানে মোটা অঙ্কের বিনিয়োগ করে। 5 আগস্টের আগে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা প্রশাসন ম্যানেজ করে নির্দিষ্ট গন্তব্যে গরু পৌঁছানোর ব্যবস্থা করতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন নতুন করে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলের নেতারা সেই দায়িত্ব পালন করছেন। গত মাস 2-এর মধ্যে আগের চেয়ে কিছুটা কমে এসেছে গরু চোরাচালান, তবে বন্ধ হয়নি। জানা গেছে, রাজনৈতিক নেতারা শেল্টার দিলেও সশস্ত্র পাহারা বসিয়ে সীমান্ত থেকে শুরু করে গরু দেশের অভ্যন্তরের গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে কাজ করতেন গর্জনিয়ার আলোচিত শাহিন ডাকাত।
কিন্তু যৌথ বাহিনীর অভিযানে শেষ রক্ষা হয়নি শাহিন ডাকাতের। বর্তমানে তিনি কারাগারে। বিপুল অস্ত্রসহ আটক হয়েছেন নিজ বাড়ি থেকে। শাহিন ডাকাতের কারাগারে যাওয়ার পর সীমান্তে নতুন করে নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে গর্জনিয়ার আরেক আলোচিত ডাকাত আব্দুর রহিম। শাহিনের কারণে এক সময় এলাকা ছাড়া হলেও এখন পুরো এলাকা তার নিয়ন্ত্রণে। তার নেতৃত্বে বিভিন্ন গ্রুপে নেতৃত্ব দেয় আনোয়ার, থিমচুরির আফসার, আমিরুজ্জামান, জসিম ও গিয়াস। তাদের কাছে দেশি বিদেশি ভারী অস্ত্রের সংগ্রহ রয়েছে, যা ব্যবহার করে পাচার নিয়ন্ত্রণ করে তারা। এদিকে চোরাচালানে ব্যবহার হয়ে পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে সীমান্তের ওপার থেকে এককভাবে গরু পাচার নিয়ন্ত্রণ করে আরকান আর্মি। মূলত ভারত থেকে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ঢুকে গরুগুলো, সেখান থেকে রাখাইন রাজ্য হয়ে বাংলাদেশে পাঠায় আরকান আর্মি। সম্প্রতি সীমান্ত এলাকা ঘুরে দেখার সময় লেম্বুচড়ি এলাকা থেকে ওপারে আরকান আর্মির একটি ঘাঁটি দেখা যায়, যেখানে তাদের তৎপরতা স্পষ্ট লক্ষ্য করা যায় এপার থেকে। কাঁটাতারের কাছে অবস্থিত সেই ক্যাম্পটি একসময় জান্তা সরকারের বাহিনীর ছিল, বর্তমানে নিয়ন্ত্রণ করে সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। আরকান আর্মির বিরুদ্ধে কিছু করার না থাকলেও এপারের চোরা কারবারিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে বিজিবি বলছে তারা গডফাদার ধরতে শুরু করেছেন। ইতিমধ্যে আলোচিত শাহিন ডাকাতকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে। যে শাহিন ডাকাত গর্জনিয়া এই রামুত এলাকা থেকে সেই পুরা নাখাংছড়ি সীমান্তে প্রাধান্য বিস্তার করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আছে, সে বর্তমানে জেলে আছে। তাকে একটা বিশেষ অপারেশনের মাধ্যমে, যৌথ বাহিনীর অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার সহযোগী বিভিন্ন জায়গায় তারা গ্যাং লিডার, এ ধরনের আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং বিজিবি আলাদাভাবে কিছু অপারেশন করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। স্থল মাইন মূলত এমন এক অস্ত্র যা সীমান্ত বা প্রয়োজনীয় এলাকায় মাটিতে পুঁতে রাখতে দেখা যায়। কোনো ব্যক্তি বস্তু সেটার উপর চাপ দিলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিশেষ করে সীমান্ত এলাকায় স্থল মাইনের বেশি ব্যবহার দেখা যায়। মিয়ানমার মূলত বাংলাদেশ থাইল্যান্ড সীমান্তে সীমান্ত সুরক্ষার নামে মাইন পুঁতে রাখে। তথ্য বলছে স্থল মাইন বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে 1997 সালে কানাডায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মাইনের ব্যবহার থেকে পৃথিবীর প্রায় দেশ সরে আসার পক্ষে স্বাক্ষর করলেও মিয়ানমার করেনি। ফলে আন্তর্জাতিকভাবে সীমান্তে মাইন ব্যবহার নিয়ে তাদের কোনো বাধ্যবাধকতা নেই। সামরিক কর্মকর্তারা বলছেন সীমান্ত সুরক্ষার কথা বললেও মূলত জান্তা সীমান্ত ব্যবহার করে অবৈধ ব্যবসা সুনির্দিষ্ট পথে নিয়ন্ত্রণের জন্য সীমান্তে মাইন পুঁতে মৃত্যুহাত তৈরি রাখে। ওপারে এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকলেও তাদের পথে রাখা মাইনের ফাঁদ ঠিকই থেকে গেছে, ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। মাইনের আঘাতে পা হারিয়ে গল্পের শেষ হয় না, বরং সেখান থেকে শুরু হয় একটি জীবনের করুণ অধ্যায়ের। এখন বেঁচে থাকাই কঠিন হয়ে উঠেছে পা হারানো এসব দরিদ্র মানুষের। ডেস্ক রিপোর্ট, পেনোয়া নিউজ।